দিদি যা বলেছিল তাই করেছে, যে না আমি তোমার ছেলেকে ফিরে দেবো না, শাশুড়িকে বলেছে। দিদিকে দেবো না তো কাকে দেবো ভোটটা? আমার যেটা বলার, যে রাজ্যের মানুষ যখন বিপদে পড়েছে তখনই দিদি তাদের পাশে থেকেছে, পরিবারের পাশে থেকেছে, এবং সেই অন্যায়ের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন। ম্যাজিস্ট্রেট সাহেব সেই মমতা ব্যানার্জির সওয়ালের পর ওখান থেকে একটি রায় ঘোষণা করে এবং সেটি সম্পূর্ণ হয় মমতা ব্যানার্জির সাহায্যে। যে বাংলার মানুষকে আজকে একটা জিনিস দেখিয়ে দিল যে বাংলার জন্য কেউ আছে, এখনও উনি আছেন বাংলার মানুষের জন্য। হ্যাঁ, আমি দেখেছি মমতা ব্যানার্জিকে উকিলের পোশাকে উকিলের সওয়াল করতে আমিই দেখেছি। এক চুঁচুড়ো কোটে হয়েছিল ৯৮ সালে। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। বৃহস্পতিবার এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের শুনানিতে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এটাই প্রথম নয়। ২৮ বছর আগে কংগ্রেসের যুবনেত্রী থাকাকালীন চুঁচুড়া আদালতে কালো কোট পরে সওয়াল করেছিলেন তৃণমূল নেত্রী। কাঠগড়ায় দাঁড়িয়ে যা চাক্ষুষ করেছিলেন হুগলির গুপ্তিপাড়ার লালপুকুরের দিনমজুর সুকুমার মণ্ডল। সুপ্রিম কোর্টে মমতার ওকালতির প্রশ্ন উঠতেই বাড়ির দাওয়ায় বসে থাকা সুকুমার শটান দাঁড়িয়ে বলেন, সে কি বলবো, আমার মনে হয় অনেক বাঘা বাঘা উকিলও মমতার মতো লড়তে পারবেন না। রাজনীতিতে উনি যেমন নিজের বক্তব্যে অনড় থাকেন, আদালতেও ঠিক সেটাই করতে দেখেছিলাম। তার সংযোজন, সুযোগ থাকলে সুপ্রিম কোর্টের এজলাসেও যেতাম। আমার দৃঢ় বিশ্বাস দিদিকে নির্বাচন কমিশনের আইনজীবীরা টলাতে পারবে না। বাম আমলে ১৯৯৭ সালের ৬ জুলাই রথযাত্রার দিন গুপ্তিপাড়ার বিখ্যাত রথ কোন পথে যাবে তা নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিরোধ দেখা দেয়। সে নিয়ে শুরু হয় বচসা। গ্রামবাসীদের একাংশ রথের দড়ি জোর করে টেনে হিড়হিড় করে রথের সড়ক ছাড়িয়ে রাস্তার পাশের দোকানের দিকে নিয়ে চলে যায়। বাধা দেয় পুলিশ। ক্ষিপ্ত গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। গ্রামবাসীদের ছোড়া ইটে তৎকালীন ওসি রবীর শঙ্কর রায়ের মাথা ফাটে। গুপ্তিপাড়া ফাঁড়িতে কর্মরত সাব ইন্সপেক্টর দিলীপ নন্দী গুলি চালান। সুকুমারের বর্দা বছর ৩০-এর হলধরের গলা দিয়ে গুলি ঢুকে আড়াআড়িভাবে মাথার পিছন ফাটিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলে মারা যান হলধর। তিনি মেলা উপলক্ষে বন্ধুর চায়ের দোকানে বসেছিলেন। অশান্তির সময় বাইরে বেরিয়ে আসতেই গুলিবিদ্ধ হন। ঘটনার দিন মমতা বাঁকুড়ায় ছিলেন দলীয় সভায়। তিনি রাতে বাঁকুড়া থেকে ট্রেনে হাওড়া ফিরছিলেন। তৎকালীন কংগ্রেস নেতা আকবর আলী খন্দকার এবং চুঁচুড়ার নেতা তপন দাশগুপ্ত দলনেত্রীকে জানান, পুলিশ প্রশাসন ময়না তদন্তের পর গ্রামে উত্তেজনার আশঙ্কায় মৃত হলধরের দেহ নিয়ে গুপ্তিপাড়ায় যেতে দেবে না সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দলনেত্রী জানতে পারেন সৎকারের পারিবারিক ঐতিহ্য মেনে সংশ্লিষ্ট পরিবারটি গ্রামেই দাহ করতে চাইছে। প্রশাসনের সিদ্ধান্ত শুনেই ক্ষিপ্ত মমতা হাওড়া স্টেশন থেকে সঙ্গী আকবরকে নিয়ে সোজা চুঁচুড়ায় জেলা শাসক রাজীব দুবের বাংলোর সামনে মঞ্চ বেঁধে বসে পড়েন। রাতেই পুলিশ সুপার বাণীব্রত বসু নেত্রীকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। সারা রাত রাস্তায় বসে থেকে পরদিন সোজা তিনি চুঁচুড়া আদালতে জজ কোর্টে মামলা করে আইনজীবী হিসেবে সওয়াল করেন। বিচারক তার সওয়াল শুনে পুলিশ সুপার ও জেলা শাসককে আদালতে ডেকে পাঠান। নির্দেশ দেন পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করে গ্রামেই নিহতের সৎকারের ব্যবস্থা করতে হবে। সেই মতো তা করাও হয় বলে জানান সুকুমার। বর্তমানে হলধরের ৩ মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। স্ত্রী অনিমাকে অবশ্য বাম সরকার এলাকার একটি অঙ্গনওয়াড়িতে সহায়িকার কাজ দিয়েছিল। এখন সেটি তার রুজি রুটি। অনিমা বলেন, পুলিশ ও বামেরা অনেক পয়সার লোভ দেখিয়েছিল, কিন্তু নেইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই স্বামীর মরদেহ পেয়েছিলাম। এর থেকে আর বেশি কিছু দিদির কাছে চাইনি। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। পর আবার সুপ্রিম কোর্টে মামলা, কি বলবেন? যদি দিদি মানে থাক আর না থাক, দিদিকেই দেবো যতকাল বেঁচে থাকবো। কেন? কারণ দিদি আমার কত উপকার করেছে। আমার স্বামীকে এনে দিয়েছে, যাক মৃতটাও তো এনে দিয়েছে না। আর আর ইয়ে থেকে তো দিচ্ছিলই না, সিপিএন থেকে। দিদি যখন এনে দিয়েছে আমার মরাটাও, আমি দিদিকে দেবো না তো কাকে দেবো? যতকাল বাঁচবো দিদিকেই দেবো। সে দিদি আসুক আর না আসুক, মানে কথাতেই বলছি। এরকম দিদির কে ছাড়া আমরা ইয়ে করতে পারি? মানে মুখ্যমন্ত্রী না থাকলে স্বামীর দেহটাও পেতেন না হয়তো? না না, পেতাম না তো। আমরা যাক মরাটা তো পেয়েছি বাড়িতে,
দিদি যা বলেছিল তাই করেছে, যে না আমি তোমার ছেলেকে ফিরে দেবো না, শাশুড়িকে বলেছিল। তা আমরা তো পেয়েছি, মরাটাও তো পেয়েছি, বাড়িতে আনতে পেরেছি। ওই জন্য দিদিকে দেবো না তো কাকে দেবো ভোটটা? মুখ্যমন্ত্রী আবার আজকে সুপ্রিম কোর্টে গেছে, কি চাইছেন? সেই যেটা নিয়ে শুনানি করতে হবে সেই মামলা জিতবে? হ্যাঁ জিতবে, দিদিই জিতবে, দিদিই আসবে। আমাকে অনেকে বলে যে দিদিকে ভোট দেবে না, তো দিদিকে দেবো না তো কাকে দেবো? দিদি আমাদের কত ইয়ে করছে, দিদিকে দেবো না? কি নাম আপনার দিদি? হুম? আপনার নামটা? অনিমা মণ্ডল। 1997 সালে গুপ্তিপাড়াতে রথের দিন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পুলিশ, তখন গভর্নমেন্টের পুলিশ, গুলি চালায়, তাতে একটি ছেলে মারা যায়। এবং পুলিশ যেটা করতে চেয়েছিল, যে মারা গেছে তার বডিটা উইদাউট পিএম, ওটাকে জ্বালিয়ে দেওয়ার একটা প্ল্যান করা হয়েছিল, যেভাবে ভিখারি পাসওয়ানের কেউ গঙ্গায় কেটে ফেলে দেওয়া হয়েছিল মৃত বডিকে, সেটা এখানেও তাই করার চেষ্টাই ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির গভর্নমেন্ট এবং পুলিশ। দিদি শোনার পর তৎক্ষণাৎ তিনি গুপ্তিপাড়ায় যান। পরের দিন তিনি চুঁচুড়াতে স্টে করেন। তার পরের দিন তিনি চুঁচুড়া কোর্টে সায়াল করেন। তখন প্রয়াত আকবর আলী খন্দকারও ছিল, আমিও ছিলাম। এবং সায়াল না করলে সেই ছেলেটারও ওই ভিখারি পাসওয়ানের বডির মতো অবস্থা হতো। আমার যেটা বলার, যে রাজ্যের মানুষ যখন বিপদে পড়েছে তখনই দিদি তাদের পাশে থেকেছে, পরিবারের পাশে থেকেছে, এবং সেই অন্যায়ের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন। এসআইআর নিয়ে লাখ লাখ মানুষের নাম বাদ যাচ্ছে, সেখানে দিদি সুপ্রিম কোর্টে লড়াই করে যাচ্ছে, সাল করেছে। এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তো সবসময় বলি যে মানুষের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। ঘটনার দিন আমরা এখান থেকে যখন বডি পুলিশ নিয়ে চলে যায়, মানে ঘটনাটা কি হয়েছিল রথের দিনে? রথের মেলায় একটা গন্ডগোল বাদে, রথ টানকে কেন্দ্র করে। এবার আমার দাদা কাজ করছিল একটি দোকানে, এই দোকানের মাল সরানোর সময় ইতিমধ্যে পুলিশের গুলির আওয়াজ শুনতে পায়। উনি তাড়াতাড়ি করে মালপত্র গুছাতে গিয়ে পুলিশের গুলি এসে ওই দাদার গলাতে লাগে, দিয়ে উঠে নিয়ে উনি মারা যান। মারা যাওয়ার পর পরবর্তী টাইমে পুলিশ ওই বডি নিয়ে চুঁচুড়ায় চলে যায়। চুঁচুড়ায় চলে যাওয়ার পর আমরা এখান থেকে লোকাল থানাতে জানিয়ে, বলাগড় থানাকে জানিয়ে, বা এখানকার লোকাল পলিটিক্যাল প্রধান, তৎকালীন টাইমে প্রধান ছিলেন জয়দেব দাস, তার কাছে যাওয়ার পর বলে বডি তো মনে হয় দেবে না, তো চলো, দিয়ে ওনারা আর যায় না, বলে তোমরা একটু যেয়ে যোগাযোগ করো। তারপরে আমরা ওখান থেকে বলাগড়ে যাই, বলাগড়ে গিয়ে দেখি বডি নেই, বলাগড় থেকে পাঠিয়ে দেয়, বলে আমরা চুঁচুড়ে চলে গেছে। চুঁচুড়ায় আমরা যাই, যাওয়ার পর বলে বডি তোমাদের দেওয়া হবে না, বুঝলেন। এইবার যাওয়ার পর যখন না আসে, তখন মমতা ব্যানার্জি মারফত তপন দাশগুপ্তর ওখানে গিয়ে ওখান থেকে চুঁচুড়া থানায় একটি কেস করা হয়। কেস করার পর সেই কেস কোর্টে, পরের দিনকে কোর্টে ওখানে কেস করা হয়। কোর্টে কেস করার পর যখন এই বডি নিয়ে আন্দোলনে এখানকার লোক চলে যায়, সিএইচএম অফিসে সিপিএম পার্টির থেকে ঘেরাও করা হয়। বলা হয় যে এই বডি গুপ্তিপাড়ায় গেলে বিরাট দাঙ্গা হবে, এবং বডিটা আমাকে ওখান থেকে নাকচ করে দেয়। পরবর্তী স্টেজে মমতা ব্যানার্জি আসে, এসে কেস ফাইল করে চুঁচুড়ো কোর্টে সওয়াল জবাবে উঠে যায়। আপনি দেখেছিলেন সেই সওয়াল জবাব? হ্যাঁ, আমাকে নিয়ে যাওয়া হয়, আমি কাঠগড়ায় দাঁড়াই, আমাকে জিজ্ঞাসা করা হয় তোমার দাদার বডি তুমি নিয়ে যাবে, এরকম পলিটিক্যাল ইস্যু হবে ওখানে। না স্যার, আমার এখানে পলিটিক্যাল ইস্যু হবে কেন, আমি আমার দাদার বডি নিয়ে যাব, নিয়ে যেয়ে আমার সৎ কাজ আমি করব, করে আমার এটুকুই দাবি, আর কিছু নাই। বলার পর ওখানকার ম্যাজিস্ট্রেট সাহেব সেই মমতা ব্যানার্জির সওয়ালের পর ওখান থেকে একটি রায় ঘোষণা করে যে তাহলে তোমার বডি ওখানে আছে, বডি তুমি চিনতে পারবে? হ্যাঁ স্যার, আমি চিনে নিতে পারবো। বলে আমি চলে আসি হসপিটাল মর্গে আসার পর বডি শনাক্ত করি। শনাক্ত করার পর সেই বডি চিহ্নিত করে পুনরায় কোর্টে গিয়ে কোর্ট থেকে রায় নিয়ে তখন কোর্ট অর্ডার দেয় যে রাষ্ট্রীয় মর্যাদায় এই কাজ সম্পূর্ণ করতে হবে, এবং সেটি সম্পূর্ণ হয় মমতা ব্যানার্জির সাহায্যে। দুবার কেস লড়েছে। হ্যাঁ।
কি বলবেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী? নিঃসন্দেহে খুব ভালো কাজ। রেজাল্ট কি হবে সেটা বিচারক ঠিক করবে, তবে উনি যে কাজটা করেছে বাংলার মানুষকে আজকে একটা জিনিস দেখিয়ে দিল যে বাংলার জন্য কেউ আছে, এখনো উনি আছেন বাংলার মানুষের জন্য। পলিটিক্যাল মুখ্যমন্ত্রীকে সবাই দেখেছে, উকিল অবশ্যই। মুখ্যমন্ত্রীকে আপনি দেখেছেন সামনাসামনি, হ্যাঁ কিরকম? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি মমতা ব্যানার্জিকে উকিলের পোশাকে উকিলের সওয়াল করতে আমিই দেখেছি। এক চুচুড়ে কোর্টে হয়েছিল 1978 সালে, কিরকম? 97 সালে। কিরকম হয়? তখন তো আরো 5-10 জন উকিল ছিল, আরো উনি ছিল। মানে কিরকম উকিলের সঙ্গে উকিল, ভালো উকিল উনি, কি বলবেন? নিঃসন্দেহে খুব ভালো উকিল, খুবই ভালো উকিল উনি। কি নাম দাদা আপনার? আমার নাম সুকুমার মন্ডল। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. ই-রিকশা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন। রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই-রিকশা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। টোটো ও ই-রিকশা চালকদের কাছে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন। বিভ্রান্ত হবেন না, নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন। যে সকল রিকশার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয়, সেগুলি টোটো। সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য TTEN পোর্টালে আবেদন করুন। যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে VAHAN বাহন পোর্টালে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিলারদের কাছে আবেদন, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না। পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, রেজিস্ট্রেশন না থাকলে ই-রিকশায় চড়বেন না।
সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন। ফোন নাম্বার 9433160433, 8777786055 এবং 9619163942।